সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে কালী পুজো, মানে হচ্ছে শিবরাত্রির পরের দিন যে আমাবস্যা হয়, সেই আমাবস্যায় কিন্তু কালী পুজো করা হয়। তো আজকে সেই কালী পুজো, আজকে সারাদিন কি কি করলাম, আর এখন যাব প্যান্ডেলে, আর ঠাকুর আনতে গেছে সবাই। তো কি কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটাকে তাড়াতাড়ি শুরু করা যাক। তো আজকের ব্লগটা সকাল থেকেই কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির কালী পূজা, সেই জন্য সকাল থেকেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর এদিকে আমার যা কিন্তু স্নান ধান করে রেডি টেডি হয়ে পুজোর কাজে হাত লাগিয়ে দিয়েছে। আমার যেহেতু বাচ্চা আছে সেই জন্য সবাই কিন্তু আমাকে বলেছে আমার যখন সময় হবে তখনই কিন্তু স্নান ধান করব। আসলে বাচ্চা থাকলে সত্যি কথা বলতে গেলে এই কাজ করাগুলো খুবই কঠিন হয়ে পড়ে, কারণ বাচ্চাকে খাওয়ানো থাকে, বাচ্চার স্নান করানো থাকে, ঘুম পাড়ানো থাকে, অনেক কাজই থাকে। তো আমার যা কিন্তু পুরো পুজোর কাজে ব্যস্ত হয়ে গেছে। আর এইদিকে আজকে মাসি বানিয়েছে এরকম পরোটা, সবজি, বেগুন ভাজা আর পায়েস। আজকের ব্রেকফাস্টে কিন্তু এই খাবারগুলোই খাওয়া হবে। যেহেতু বাড়িতে কালী পূজা সেই জন্য কিন্তু আজকে পুরোই নিরামিষ। আর এইদিকে মন্দির পরিষ্কার করার কাজ চলছে, যেহেতু রাত্রে কালী পূজা হবেই। ব্রেকফাস্ট করার পরে একটু কাজকর্ম করে কিন্তু বেরিয়েছিলাম মন্দির দেখতে, মানে কাজকর্ম কেমন হচ্ছে। চলো বাড়ির ভিতরে কি হচ্ছে দেখি। একটা ঢাক নিয়ে আসা হচ্ছে, সারা দিন সেটাকে বাজানো হচ্ছে, বাচ্চা কাচ্চা সেটাতেই নাচছে। চলো দেখা যায়। আর বাড়িতে একটা ঢাক আনা হয়েছে, সেটাই কিন্তু বাচ্চা কাচ্চা বাজাতে পুরোই ব্যস্ত আছে। আসলে ঢাক পাওয়া গেছে কিন্তু ঢাকি পাওয়া যায়নি, ঢাকি নাকি নাই, সে বাইরে কোথায় গেছে। সেই জন্য ঢাকটাকে নিয়ে আসা হয়েছে, আর যে যেমন পারছে সে কিন্তু বাজাচ্ছে। মন্দির থেকে ঘুরে এসে স্নান ধান করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো দিদি ভাইয়ের ছেলে ঢাক বাজাচ্ছে, ও কিন্তু খুব ভালোই ঢাক বাজায়। আর রেয়ানও বলে সে নাকি ঢাক বাজাবে। আর এখন ঠাকুরকে বরণ করা হবে। ও তোমাদেরকে একটা কথা বলি, আমাদের যে কালী ঠাকুরটা আছে সেটা কিন্তু আগের বছরের। আজকে বিসর্জন দিয়ে পূজার আগে নতুন ঠাকুর নিয়ে আসা হবে। এটাই কিন্তু আমার শ্বশুর বাড়ির নিয়ম। যে ঠাকুরটাকে পূজা করা হবে সেটাকে 1 বছর মন্দিরে রাখা হবে, আবার 1 বছর পরে যেদিন পূজা হবে সেদিন সেই ঠাকুরটাকে বিসর্জন দেওয়া হবে। এই ঠাকুরটাকে কিন্তু 1 বছর আগে পূজা করা হয়েছিল, আর 1 বছর ধরে কিন্তু মন্দিরে রেখে দেওয়া হয়েছিল। আর আমরা কিন্তু স্নান ধান করে দুই জায়ে চলে এসেছি বরণ দেখতে। এই কালী পুজোটা শিবরাত্রির আমাবস্যাতে কিন্তু হয়ে থাকে। আর এইদিকে দেখো আমাদের রিলেটিভ যারা উপোস করেছিল তারা কিন্তু ঠাকুরের জন্য ভোগ বানাতে লেগে গেছে, যেমন নাড়ু, এইসব সবকিছু বানাচ্ছে। আর এদিকে আমাদের রান্নার মাসি কিন্তু পুরোপুরি খাবার দাবার বানাতে বসিয়ে দিয়েছে। আমাদের রান্নার মাসি কিন্তু বেশ মজার মানুষ। যেহেতু আমরা ভিডিও বানাই আর ইউটিউবে পোস্ট করি, বলে কিনা যে আমারও একটা ভিডিও নাও আর ইউটিউবে দেওয়া হবে। সবাই কিন্তু কাজে পুরোপুরি ব্যস্ত। তো আজকে দুপুরের মেনুতে ছিল এরকম কুমড়ো ভাজা, ফুলকপি আলু পনিরের তরকারি, ছোলার ডাল, আর ছিল আলুর দম। আর একটু সন্ধে হতে না হতে আমাদের পুরোহিত কিন্তু চলে এসছে। উনি কিন্তু ভোগের খিচুড়ি আর পায়েস বানাবেন। আর এদিকে আমি কিন্তু একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, যেহেতু বাড়িতে কালী পূজা আছে। তো আমরা কিন্তু একদম পুজোর জন্য রেডি হয়ে গেছি। ওইদিকে মারা সব জোগাড়যন্ত্রী করছে, ঠাকুর আনতে গেছে। তো চলো ওখানে যাওয়া যাক, ওখানে সব বরণ টরণ হবে, আর কি কি হচ্ছে সবই তোমাদেরকে দেখাবো। বেশি করে সাবস্ক্রাইব করো বেশি করে। বাড়ির ছেলেরা গেছে ঠাকুর আনতে, আর আমরা কিন্তু সবাই মিলে উঠোনে এরকম আড্ডা দিচ্ছি। আমরা চান্স পেলে কিন্তু আড্ডা দেওয়ার চান্সটা ছাড়িই না। দেখতে দেখতে ঠাকুরও কিন্তু চলে এসেছে। আসলে এই পুজোটা কেন করা হয় এবার তোমাদেরকে বলি। আমাদের যে দিদি শাশুড়ি ছিল, মানে আমার হাজবেন্ডের যে ঠাকুমা ছিলেন, তাকে কিন্তু এখানে দাহ করা হয়েছিল। মানে যে ফরেস্টটা আছে সেখানেই দাহ করা হয়েছিল। আর সেই সময় থেকেই কিন্তু কালী পূজা করা হয়। তো ঠাকুরকে একবার বরণ করে মন্দিরে ঢোকানো হচ্ছে। যেহেতু ঠাকুরের মুখটা ঢাকা আছে সেই জন্য হালকা করেই কিন্তু বাইরে বরণ করা হচ্ছে। এখানে মা আর আমার বড় যা মিলে কিন্তু বরণ করে নিচ্ছে। তারপরে ঠাকুরকে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে।
অনেক বছর পরে কিন্তু শ্বশুরবাড়ির কালী পূজায় এলাম, প্রায় বলা চলে 5 বছর পরে। তারপরে আমার যা কিন্তু ঠাকুরকে বরণ করে নেবে। আসলে আমারও কিন্তু ইচ্ছা ছিল বরণ করার, কিন্তু রেয়ান যেহেতু আছে আর রেয়ানের একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য ও একটু ক্র্যাঙ্কি হয়ে আছে, সেই জন্য আর কারোর কোলেই যেতে চাইছে না। সেই জন্য আমার কিন্তু আর বরণ করা হয়নি। বাড়ির পূজা বা কোনো অনুষ্ঠান হলে সবাই আসে, আর সেই সময় কিন্তু খুবই আনন্দ হয়। আমরা এই পূজায় অনেক বছর পরে এলাম, আর সবাই মিলে একসাথে হয়েছি যেহেতু, সেই জন্য কিন্তু আমাদের মজাটাই আলাদা। সবাই যদি একসাথে বাড়ি আসি তাহলে কিন্তু আমাদের আনন্দের শেষ থাকে না। অনেক কিছু প্ল্যান করা হয়, এই করব সেই করব। তো দিদিভাই কিন্তু এখানে বরণ করছে, আর বরণ শেষে যখন পূজা শুরু হয়েছিল তখন কিন্তু আমরা এখানে চুটিয়ে করে নিচ্ছি গল্প। আমরা সুযোগ পেলেই কিন্তু গল্প করতে ছাড়ি না, যেহেতু অনেক দিন পর পর দেখা হয়। আর তাছাড়া আমরা ফোন করারও কিন্তু খুব একটা সুযোগ পাই না। আমার যেহেতু বাচ্চা আছে আর আমার বড় জাও যেহেতু অনেকটা কাজে ব্যস্ত থাকে, সেই জন্য আমাদের ফোন করা কিন্তু খুব একটা হয়ে ওঠে না। আগে কিন্তু আমরা যখন ফোন করতাম তখন কিন্তু ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, কিন্তু এখন খুব একটা সময় হয় না বলে দেখা হলে কিন্তু আমাদের গল্পের শেষ থাকে না। এদিকে রেয়ানকে দেখো, রেয়ান তো ঢাক বাজানোয় ব্যস্ত হয়ে গেছে, যেহেতু ওর দাদা ভাই আর দিদি ভাইকে দেখেছে। আর ও কিন্তু ভালোই ঢাক বাজাচ্ছে, আমি কিন্তু ভাবতেও পারিনি যে ও ঢাক বাজাতে পারবে। এদিকে রেয়ানের পাপাও কিন্তু বাচ্চাদের সাথে থাকতে থাকতে নিজেও ঢাক বাজানোতে ব্যস্ত হয়ে গেছে, আর বলে কিনা ছোটবেলার কার কথা মনে পড়ে যাচ্ছে। আসলেই কিন্তু সেগুলোই হয়, বাচ্চাদের সাথে থাকলে ছোটবেলার কথা বেশি করে মনে পড়ে। এরপরে পূজা শেষ হতে হতে কিন্তু অনেক দেরি হয়ে গেছিল, আমরা বাড়ি চলে গেছিলাম। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিং এ। পুজো শেষ হতে হতে রাত হয়ে গেছিল, সেই জন্য ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। আমরা একটু সকাল সকাল রেডি টেডি হয়ে চলে এসেছিলাম আমাদের যে জঙ্গলটা আছে সেখানে, একটু ফটো তুলতে আর রিলস বানাতে। এই জঙ্গলে কিন্তু ফটো বলো রিলস বলো খুব ভালো আসে, সেই জন্য আরো আসা। তো এগুলো করে আমরা বাড়ি চলে এসেছিলাম, তারপরে করে নিচ্ছিলাম ব্রেকফাস্ট। আর আজকের ব্রেকফাস্টে কিন্তু ভোগই আছে, কালকে যে রাত্রেবেলা খিচুড়ি বানানো হয়েছিল সেগুলোই কিন্তু খাওয়া হবে। ভোগে অল্প স্বল্প খিচুড়ি দেওয়া হয়, তারপরে কিন্তু সারা রাত ধরে খিচুড়ি বানানো হয়। কারণ পাড়া প্রতিবেশী বলো আত্মীয় স্বজন বলো সকালবেলায় কিন্তু প্রসাদ খেতে আসে, আর তাদেরকে কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। আর এখানে বাচ্চা পার্টি ডান্স করাতে ব্যস্ত হয়ে গেছে। রেয়ান তো সমস্ত বাচ্চা পেয়ে খুবই খুশি, ও তো বাচ্চা পেলে আর কিছুই চায় না। এখানে আসলে কিন্তু রেয়ানেরও রুটিনের কোনো ঠিক থাকে না। আজকে কিন্তু অনেকটাই বেজে গেছে, প্রায় 11:30 মতন বেজে গেছে, কিন্তু রেয়ানের এখনো স্নান ধান করানো হয়নি। ও খেলায় এতটাই ব্যস্ত যে ওকে এখনো স্নান করানো হয়নি। আর এদিকে মাসি দুপুরবেলার খাবার বানাচ্ছে। আজকে কিন্তু আমরা মাছ ভাতই খাই, বা যারা আসে আত্মীয় স্বজন বলো পাড়া প্রতিবেশী বলো তাদেরকেও কিন্তু মাছ ভাতই খাওয়ানো হয়। দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে, অনুষ্ঠান বাড়ি বুঝতেই পারছো, সেই জন্য মাসিরা চেষ্টা করছে একটু তাড়াতাড়ি রান্না করার, কারণ সবাই যেহেতু চলে এসেছে। আর আমরা এই ফাঁকে চলে এসেছিলাম পুকুর পাড়ে কিছু ছবি তুলতে। আর দেখো আমার জায়ের সাথে পুচকে পুচকে ফ্যানরা স্কুল থেকে চলে এসেছে দেখা করতে। ওরা নাকি রুহির ভিডিও দেখে আর ভালো লাগে, সেই জন্য চলে এসেছে দেখা করতে। তারপরে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম লাঞ্চ করতে। প্রায় 3টে বেজে গেছিল, ভাবো কতটা দেরি, বাচ্চাদেরকে আগেই খাইয়ে দেওয়া হয়েছে। আর আজকের মেনুতে ছিল মাছ, মাছের ঝাল, সবজি, পকোড়া, ডাল, চাটনি, পাঁপড় ভাজা, দই, মিষ্টি ইত্যাদি। সবাই মিলে খাওয়া দাওয়াটা কিন্তু জমিয়ে করা হলো। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটি লাইক দিতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।